গত ক্লাসে আমরা ইলিয়াডের ক্যারেক্টার গুলো পড়েছিলাম, যারা হচ্ছে গ্রিক সাইডে মর্টাল এবং ইমমর্টাল। আজকে আমরা ট্রোজান সাইডের যারা মর্টাল ক্যারেক্টার তা দিয়ে শুরু করব। ট্রোজান সাইড বলতে ট্রয় নগরী যারা। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে হেক্টর। হি ইজ দ্য সান অফ প্রায়াম অ্যান্ড হেকিউবা। হেক্টর হচ্ছেন এই যে ট্রয়ের রাজা প্রায়াম এবং রানী হেকিউবার সন্তান ছিলেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়র। আর তিনি ছিলেন এই ট্রোজান ট্রয়ের বিখ্যাত যোদ্ধা। আর আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে আমাদের কিং প্রায়াম মতান্তরে আর কি, যেটা গ্রিক মিথোলজি অনুসারে দেওয়া আছে, এই রাজার ছিল প্রায় 50 জন ছেলে সন্তান। আবার অনেকেরই মতে 18 জন মেয়ে ছিল এবং 68টি ছেলে ছিল এবং অসংখ্য ওয়াইফ ছিল তার। প্রায়াম দ্য কিং অফ ট্রয় অ্যান্ড ইমোশনাল ফাদার্স। প্রায়াম হচ্ছে ট্রয়ের রাজা এবং ইমোশনাল ফাদার। আফটার হেক্টরস ডেথ হি বেগড অ্যাকিলিস ফর হেক্টরস ডেড বডি। এই যে অ্যাকিলিসের হাতে যখন প্রায়ামের বড় ছেলে হেক্টর মারা গেল, তখন প্রায়াম এই অ্যাকিলিসের কাছে গিয়ে হেক্টরের বডি চেয়েছিল, যেন তাকে সমাহিত করতে পারে। প্যারিস, হি ওয়াজ দ্য ব্রাদার অফ হেক্টর। আর হেক্টরের ভাই হচ্ছে প্যারিস। হি ইনভাইটস দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয় বাই অ্যাবডাক্টিং হেলেন। আর এই প্যারিস হেলেনকে অপহরণ করার মাধ্যমে এই ট্রয় নগরীর ধ্বংস ডেকে নিয়ে এসেছিল। এরপরে হচ্ছে অ্যান্ড্রোম্যাচি। শি ইজ দ্য ওয়াইফ অফ হেক্টর। হেক্টরের ওয়াইফ ছিলেন অ্যান্ড্রোম্যাচি। শি ওয়াজ দ্য মোস্ট ফেইথফুল অ্যান্ড চেস্ট উইমেন ইন ওয়ার্ল্ড লিটারেচার। আর তিনি এই ওয়ার্ল্ড লিটারেচারের সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং সতী সাবিত্রী মহিলা ছিলেন। ব্রিসেইস, এ ওয়ার প্রাইজ অফ অ্যাকিলিস। এই যে ব্রিসেইস, যাকে অ্যাকিলিস একটি ধর্ম উপাসনালয় আক্রমণ করে সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়েছিল, সে ইজ দ্য লাভলি ডটার অফ ব্রিসেয়াস। আর এই ব্রিসেইসের বাবা ছিল ব্রিসিয়াস। এরপরে আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে ক্রেসিস। সি ইজ দ্য ডটার অফ ক্রাইসিস, দ্য প্রিস্ট অফ অ্যাপোলো। ক্রেসিস ছিল ক্রাইসিসের ডটার, আর তিনি ছিলেন অ্যাপোলোর প্রিস্ট পাদ্রী। অ্যাগামেমনন টুক হার অ্যাজ এ ক্যাপটিভ প্রাইজ। আর অ্যাগামেমনন এই ক্রেসিসকে তার যে বন্দি পুরস্কার সে হিসেবে নিয়ে গিয়েছিল। বাট ক্রাইসিস আপিল টু অ্যাপোলো টু গেট ব্যাক হিজ ডটার। কিন্তু ক্রাইসিস অ্যাপোলোর কাছে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য খুব ভাবে জোরে সোরে আবেদন করেছিল। সো ক্রাইসিস ওয়াজ টেকেন ব্যাক ফ্রম অ্যাগামেমনন। আর এরপরে অ্যাগামেমনন থেকে মানে ক্রেসিসকে ছেড়ে নিয়ে আসতে পেরেছিল। সো অ্যাগামেমনন টুক ব্রিসেইস ফ্রম অ্যাকিলিস। আর অ্যাগামেমননের কাছ থেকে যখন এই যে ক্রেসিস মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, তখন অ্যাগামেমনন এই যে অ্যাকিলিসের যে ওয়ার প্রাইস ছিল ব্রিসেইস, তাকে দাবি করলো যে এই মেয়েকে আমার কাছে দিয়ে দাও। ক্যাসান্ড্রা, শি ইজ দ্য ডটার অফ প্রায়াম। ক্যাসান্ড্রা ছিল প্রায়ামের একটা ডটার। শি হ্যাজ প্রফেসি পাওয়ার বাট নো বডি বিলিভস হার। আর এই মেয়েটার প্রফেসি পাওয়ার ছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করতো না। এনিয়াস, আ ট্রোজান নোবেলম্যান অ্যান্ড এ মাইটি ওয়ারিয়র। তিনি ছিলেন ট্রয়ের একজন মহৎ ব্যক্তি এবং ছিলেন বিখ্যাত যোদ্ধা। এরপর ট্রোজান সাইডে যে ইমমর্টাল ক্যারেক্টার গুলো ছিল, যারা অমর, সেগুলো একটা লিস্ট দেওয়া আছে এখানে। অ্যাফ্রোডাইটি, শি ইজ দ্য ডটার অফ জিউস অ্যান্ড দ্য গডেস অফ লাভ। আর এই অ্যাফ্রোডাইটি হচ্ছে সেই মহিলা দেবী যাকে প্যারিস সবচেয়ে সুন্দরী হিসেবে রায় দিয়েছিল। আর সে ছিল জিউসের কন্যা এবং লাভ, প্রেম ভালোবাসার দেবী। শি ফাইটস ফর দ্য ট্রোজান সাইড। আর সে ট্রোজানের পক্ষে যুদ্ধ করেছিল। অ্যাপোলো, গড অফ সান মিউজিক অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড দ্য সাপোর্টার অফ ট্রোজান। অ্যাপোলো ছিল সান মিউজিক অ্যান্ড পোয়েট্রির দেবতা এবং ট্রোজানদের সাপোর্টার। এরপর অ্যারিস, হি ইজ দ্য গড অফ ওয়ার অ্যান্ড সাপোর্টার অফ ট্রোজান। অ্যারিস ছিল যুদ্ধের দেবতা এবং ট্রোজানদের সাপোর্টার। এরপরে আর্টেমিস, গডেস অফ দ্য হান্টস। তিনি ছিলেন শিকারীর দেবী, ডটার অফ জিউস অ্যান্ড টুইন সিস্টার অফ অ্যাপোলো। আর এই আর্টেমিস ছিল জিউসের মেয়ে এবং অ্যাপোলোর টুইন সিস্টার, সাপোর্টার অফ ট্রোজান। সেও ছিল ট্রোজানের সাপোর্টার। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন পড়বো, যেটা অনেকবার এসেছে এবং সামনেও আসার সম্ভাবনা আছে।
হু ইজ দ্য রিয়েল হিরো ইন দ্য এপিক? এই এপিকটিতে যে যুদ্ধের বর্ণনা আছে ট্রোজান এবং গ্রিকদের মধ্যে, এই যুদ্ধে দুইজন হিরো, অ্যাকিলিস এবং হেক্টর, তারা তাদের বীরত্ব দেখায় যুদ্ধের মাঠে। কিন্তু দুইজনকেই হিরো বলা যায়, তবে এর মধ্যে আসলে প্রকৃত হিরো কে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো এইটা আমাদের প্রুভ করতে হবে যে আসলে কে হিরো। দেয়ার ওয়াজ এ কন্ট্রোভার্সি অ্যান্ড ডিসপিউট রিগার্ডিং দ্য রিয়েল হিরো ইন দ্য এপিক। এই এপিক ইলিয়াডের যে প্রকৃত হিরো, এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং দ্বন্দ্ব আছে। বোথ হেক্টর অ্যান্ড অ্যাকিলিস possessed heroic qualities. অ্যাকিলিস এবং হেক্টর উভয়ই যুদ্ধক্ষেত্রে তাদের হিরোইক কোয়ালিটির প্রমাণ রেখেছে বা বীরত্বের প্রমাণ করেছে। অ্যাকিলিস ওয়াজ হাফ মর্টাল অ্যান্ড হাফ ইমমর্টাল। অ্যাকিলিস ছিল হাফ মর্টাল এবং ইমমর্টাল, অমর। বাট হেক্টর ওয়াজ টোটালি হিউম্যান বিং। কিন্তু হেক্টর ছিল একদম পুরোপুরি মানুষ। ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে বা মানবিক কারণে, হেক্টর ওয়াজ ক্লেইমড অ্যাজ দ্য হিরো অফ দ্য এপিক। যে সে মানুষ হয়ে যেমনটা যুদ্ধক্ষেত্রে তার প্রমাণ রেখেছে, বীরত্বের প্রমাণ রেখেছে, এই দৃষ্টিকোণ থেকে তাকে প্রকৃত হিরো হিসেবে দাবি করা হয়েছে। অনেকেই দাবি করেছে যে হেক্টরই হচ্ছে প্রকৃত হিরো। On the other hand, for displaying bravery and what tricks Achilles surpasses or overcome everyone. আর অপর পক্ষে যুদ্ধক্ষেত্রে যেই সাহসিকতা এবং বিভিন্ন ট্রিক্স পরিদর্শনের মাধ্যমে অ্যাকিলিস সকলকে ছাড়িয়ে গেছে। আর এ কারণেই অনেকেই অ্যাকিলিসকে এই এপিকের রিয়েল হিরো হিসেবে দাবি করেছে। এখন আমরা ইলিয়াডের সামারি পড়বো, সাথে বেশ কিছু কোশ্চেনও থাকবে, এগুলোর আনসার থাকবে। দ্য ইলিয়াড সামারি, অথবা হাউ ডু দ্য ইমমর্টালস বিহেভ লাইক মর্টালস। এই যে আমরা ইমমর্টালসদের কথা শুনলাম, যারা অলিম্পাস মাউন্টেইনে বসবাস করে, দেবতা এবং দেবীরা, তারা কিভাবে মানুষের মতো আচরণ করেছে বা মানুষের মতো কৃষ্টি কালচারে অনুষ্ঠানে নিজেদেরকে জড়িয়েছে, অথবা হু ইজ দ্য হিরো অফ দ্য এপিক, হেক্টর অর অ্যাকিলিস। এই আনসার এখানে আমরা পাবো যে কে হচ্ছে এপিকের হিরো, হেক্টর অথবা অ্যাকিলিস। হোমার প্রেজেন্টেড দ্য ইমমর্টালস ইন দ্য এপিক ফ্রম দ্য হিউম্যান পারসেপশন। হোমার এই এপিকে ইমমর্টালসদেরকে, দেব দেবীকে, হিউম্যান পারসেপশন বা মানুষের উপলব্ধি থেকে উপস্থাপন করেছেন। দ্যাটস ওয়াই দ্য গডস অ্যান্ড গডেসেস বিহেভ লাইক হিউম্যান বিংস। আর এই কারণেই এই দেব দেবীরা মানুষের মতো আচরণ করেছে। মানুষের মতো আচরণ করছে বলে তো তারা এই বিভিন্ন অনুষ্ঠানে বা আচার অনুষ্ঠানে তো অংশগ্রহণ করেছে। এছাড়াও এই যে যুদ্ধ শুরু হয়েছিল গ্রিক আর ট্রোজানদের মধ্যে, এই যুদ্ধেও তারা সরাসরি অংশগ্রহণ করেছিল। অ্যানশিয়েন্ট গ্রিক রাইটিং ওয়াজ বেসড অন দ্য ওয়ার্ক অফ ফেট। এই গ্রিকের যে রাইটিং গুলো ছিল, বিশেষ করে প্রাচীন কালে, সেগুলো ফেট, ভাগ্যকে কেন্দ্র করে লেখা হতো। হিউম্যান লাইফ ওয়াজ কন্ট্রোল বাই গডস অ্যান্ড গডেসেস। মানুষের যে জীবন, এটা দেব দেবীদের হাতে নিয়ন্ত্রিত হতো। যেমনটা আমরা ওই যে টেস্ট অফ দ্য ডারবারভিলসে পড়েছি না, যে টেস্ট যতবার সে বিপদ কাটিয়ে আলোর মুখ দেখতে চেয়েছে, সে ততবারই বিপদে পড়েছে, কারণ তাকে পুরোপুরি কন্ট্রোল করতো ফেট, ভাগ্য। তো ঠিক তেমনি ভাবে এই এনশিয়ান গ্রিক আমলের যতগুলো রাইটিং ছিল, সেগুলোকে এই ফেট কে কেন্দ্র করে লেখা হয়েছে। আর যেখানে মানুষের জীবন কন্ট্রোল করতো দেবদেবীরা। দে ওয়ার দ্য পাপেটস ইন দ্য হ্যান্ডস অফ গডস অ্যান্ড গডেসেস। আর ওই সময়টিতে মানুষেরা ছিল এই যে গডস অ্যান্ড গডেসের পাপেট, খেলনা। দ্য হোমারিক ডিভাইন পাওয়ার ইজ ইনভলভ ইন কোয়ারেলস, কনস্পিরেসি, স্ট্রাইভ অ্যান্ড আদার ইমোশনাল অ্যাক্টিভিটিস লাইক মর্টালস। আর যে হোমারিক ডিভাইন পাওয়ার, গডস অ্যান্ড গডেসেরা, তারা মানুষের মতো এই ঝগড়া বিবাদ এবং ইমোশনাল অ্যাক্টিভিটিসে নিজেদেরকে জড়াতো। দ্য স্টোরি অফ দ্য ইলিয়াড স্টার্টেড ফ্রম অলিম্পাস মাউন্টেন অ্যান্ড দেন ল্যান্ডেড অন দ্য ব্যাটলফিল্ড অফ ট্রয়। আর এই যে ইলিয়াডের গল্প, এটা শুরু হয়েছিল অলিম্পাস মাউন্টেন থেকে, পরবর্তীতে এইটা এসে ব্যাটলফিল্ডে এসে ল্যান্ড করে। ইট ওয়াজ সেড দ্যাট দ্য স্ট্রাইভ অফ দ্য থ্রি গডেসেস রেজাল্টেড ইন দ্য ট্রোজান ওয়ার। আর এইটা বলা হয়ে থাকে যে এই যে তিনজন দেবীর মধ্যে একটা প্রতিযোগিতা নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, কে সুন্দরী, এইটারই রেজাল্ট হচ্ছে ট্রোজান ওয়ার। যখন অ্যাফ্রোডাইটি জিতে গেল সুন্দরী প্রতিযোগিতায়, তখন প্যারিসকে
পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে প্যারিসের হাতে তুলে দিল। আর এইটাতে অন্যান্য দেবীরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই ট্রোজান এবং গ্রিকদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিল। জিউস, দ্য সুপ্রিম গড ইন দ্য হোমারিক ওয়ার্ল্ড, জিউস ছিল হোমারিক ওয়ার্ল্ডের সুপ্রিম পাওয়ার, সুপ্রিম গড। তার হাতেই পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং সর্বশক্তির অধিকারী ছিল। ট্রাইড টু রুল অ্যান্ড কন্ট্রোল দেম লাইক এ ডেমোক্রেটিক রুলার। এই জিউস তার অধীনে যারা ছিল তাদেরকে কন্ট্রোল করতে চাইতো ডেমোক্রেটিক রুলারের মতো। ফ্রম দ্য ভেরি বিগিনিং জিউস ইনভাইটেড এভরিওয়ান টু হ্যাভ এ মিটিং। এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে জিউস সকলকেই একটা মিটিং এর জন্য আমন্ত্রণ করেছে, and gave them direction not to be involved in human activities, এবং সমস্ত দেবদেবীকে এই ডিরেকশন দিয়েছে তারা যেন মানুষের কোনো অ্যাক্টিভিটিসে নিজেদেরকে না জড়ায়। বাট ডিসপাইট দ্য ওয়ার্নিং অফ জিউস, জিউসের সতর্কতা সত্ত্বেও, দ্য গডস অ্যান্ড গডেসেস ওয়ার ডিভাইডেড ইন্টু টু ডিফারেন্ট গ্রুপ। আর দেবদেবীরা নিজেদেরকে দুই গ্রুপে ভাগ করে নিয়েছিল বা দুই গ্রুপে বিভক্ত হয়েছিল। They help the soldiers of Troy and Greek directly or indirectly. এই দেবদেবীরা ট্রয়ের যুদ্ধে দুই পক্ষকেই তারা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি সহযোগিতা করেছিল। Some critics claim that it was not the war of the mortals. অনেক সমালোচকরা এইটা দাবি করেছেন যে এই ট্রয় এবং গ্রিকদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল এটা আসলে হিউম্যান বিং বা মর্টালসদের যুদ্ধ ছিল না, বাট ইট ওয়াজ দ্য ওয়ার অফ ইমর্টালস। বরং এই যুদ্ধ ছিল ইমর্টালসদের, যারা অমর দেবদেবী, তাদের ছিল এই যুদ্ধ। তাহলে আমরা একটা প্রশ্ন শুরুতে পড়লাম যে কিভাবে দেবদেবীরা এই যুদ্ধে জড়িয়েছিল বা মানুষের মতো বিহেভ করেছিল। এই যে এখান থেকে আমরা অ্যান্সার গুলো করতে পারবো। হেরা, অ্যাথেনা and Poseidon took the Greek side. On the other hand, Aphrodite, Ares and Apollo took the Trojan side. আর এই যুদ্ধে অ্যাথেনা, পসিডন এবং হেরা গ্রিক সাইড নিয়েছিল এবং বাকিরা অ্যাফ্রোডাইট, অ্যারিস এন্ড অ্যাপোলো তারা ট্রোজানদের সাইড নিয়েছিল। ট্রোজান বলতে এখানে ট্রয় নগরীর সাইড বলা হয়েছে। দো জিউস ট্রাই টু বি নিউট্রাল, হি সামটাইমস প্রেফার্ড আইদার দ্য গ্রিক অর ট্রোজান সাইড। আর এই যুদ্ধ শুরু হওয়ার পরে জিউস নিজেই, যে ছিল সুপ্রিম পাওয়ারের অধিকারী, সে নিউট্রাল থাকতে চেষ্টা করছে। এছাড়াও সে কখনো কখনো গ্রিকদের সাপোর্ট করেছে এবং ট্রোজানদেরও সাপোর্ট করেছে। The immortals are involved in the war not for the interest of mortals but for the personal interest. আর এই যে যুদ্ধে ইমমর্টালসরা, দেবদেবীরা অংশগ্রহণ করেছিল, জড়িয়ে পড়েছিল, তারা এই মর্টালসদের ইন্টারেস্টে এইটা করেনি, যুদ্ধে জড়ায়নি, বরং তাদের পার্সোনাল নিজেদের ব্যক্তিগত কারণে এই যুদ্ধে তারা জড়িয়ে পড়েছিল। হোমার drew the picture of immortals from the idea of mortals. আর হোমার এই ইমমর্টালসদের যেই গল্পের বর্ণনা, তাদের যে চিত্র অঙ্কন করেছেন, এইটা মূলত মর্টালস এর আইডিয়া থেকে নিয়েছেন। সামটাইমস দে হেল্প দ্য ওয়ারিয়র্স বাই অ্যাডভান্সিং দ্য অ্যারোস। আর মাঝে মাঝে এটা দেখা যেত যে দেবদেবীরা তারা তীর নিক্ষেপ করে এই যোদ্ধাদের পক্ষ নিতেন। বাট সামটাইমস দে ডিরেক্টলি থ্রো দ্য অ্যারোস। আবার মাঝে মাঝে দেখা যায় তারা নিজেরাই তীর নিক্ষেপ করতেন, অর্থাৎ কোনো কোনো সময় তারা যোদ্ধাদেরকে তীর নিক্ষেপ করতে সহায়তা করে হেল্প করতেন বা সহায়তার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করতেন। আবার কোনো সময় দেখা গেছে যে তারা নিজেরাই তীর ছুঁড়ে মেরেছেন শত্রুপক্ষকে। The general conception about gods and goddess is that they were above human emotion and limitations. আর এই দেবদেবী সম্পর্কে যে জেনারেল কনসেপশন ধারণা, এইটা পাওয়া যায় যে তারা ছিল হিউম্যান ইমোশন থেকে এবং বিভিন্ন যেই হিউম্যান লাইক অ্যাক্টস কার্যক্রম ছিল এটা থেকে তারা অনেক উপরে ছিল। বাট দ্য অ্যাক্টিভিটিস অফ ইমর্টালস প্রুভ দ্যাট দে বিলং টু দ্য মর্টালস। কিন্তু তারা যে আচরণ করেছে, তারা সরাসরি বিয়ের মাধ্যমে অনুষ্ঠানে গ্যাঞ্জাম লাগিয়ে এই যে ট্রোজান ওয়ারের সূচনা করেছে, এই ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এইটা প্রমাণ হয়েছে যে তারা এই মর্টালসদের মধ্যেই বিলং করে। Achilles, the greatest warrior of the Greek side, was blessed by his mother on the eve of the journey. অ্যাকিলিস যে ছিল বিখ্যাত একজন যোদ্ধা, আর সে গ্রিক সাইডে যুদ্ধ করেছে, গ্রিকদের পক্ষ নিয়ে। সেই যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে রওনা হয়েছিল। অন দ্য ব্যাটলফিল্ড হি ওয়াজ ডিরেক্টলি অ্যাসিস্টেড বাই হিজ মাদার্স ফেভার। আর যুদ্ধক্ষেত্রে সে তার মায়ের সরাসরি আশীর্বাদ পেয়েছে বা ফেভার পেয়েছে।
অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রোজান হিরো হেক্টর ওয়াজ এ হিউম্যান বিং। আর ট্রোজান হিরো ট্রয়দের পক্ষে যে যুদ্ধ করেছে সৈন্য সামন্তের প্রধান হয়ে হেক্টর, সে ছিল একজন মানুষ। অ্যান্ড পজেসড অল দ্য হিরোইক কোয়ালিটিস, এবং তার মধ্যে একজন হিরোর যে সকল কোয়ালিটি ছিল সবগুলোই ছিল। হি রিসিভ নো ফেভার ডিরেক্টলি ফ্রম এনি ইমর্টালস। আর হেক্টর কোনো দেবদেবীর কাছ থেকে সরাসরি ফেভার পায়নি বা সহযোগিতা পায়নি। দ্য ক্লাইম্যাক্স অফ দ্য এপিক কামস হোয়েন প্যারিস শুটস অ্যাকিলিস হিল ইন দ্য ডিরেকশন অফ অ্যাফ্রোডাইট। আর এই এপিকের যে ক্লাইম্যাক্স আমরা পাই যখন প্যারিস এই অ্যাফ্রোডাইটির পরামর্শ শুনে অ্যাকিলিসের পায়ের গোড়ালিতে তীর ছুঁড়ে মারে, তখন অ্যাকিলিস মারা যায়। দ্য ওয়ার এন্ডেড উইথ দ্য বার্নিং অফ ট্রয়। আর এই যুদ্ধের শেষ হয়েছিল ট্রয় নগরীর একদম ধ্বংসের মধ্যে দিয়ে। বাট দ্য ইনভলভমেন্ট অফ দ্য ইমমর্টালস মেড ইট র্যাপিড। কিন্তু এই যুদ্ধে যখন এই ইমমর্টালসরা অংশগ্রহণ করেছিল তখন এইটার গতি আরো বেড়ে গিয়েছিল। ইন ফাইন, হোমার প্রেজেন্টেড আ ট্রেন্ড অফ ইমমর্টালস হুইচ ওয়াজ লেটার অন স্টাবলিশড অ্যাজ এ রুল। পরিশেষে এটা বলা যায় যে হোমার তার গল্পে বা এপিকে এই যে ইমমর্টালসদেরকে উপস্থাপন করার বা ইমমর্টালসকে কেন্দ্র করে তার গল্প লেখার যে একটা সূচনা করেছিলেন বা ট্রেন্ড করেছিলেন, এটা এক সময় গিয়ে একটা রুলে পরিণত হয়। মেনি রাইটার্স ফলোড হোমার। আর এই যে হোমার তার গল্পগুলোতে দেবদেবীদেরকে কেন্দ্র করে লিখতেন, এইটা একটা রুলস যখন হয়ে গেল, তখন অনেক রাইটার এই হোমারকে ফলো করে তারাও তাদের গল্পে দেবদেবীদেরকে উল্লেখ করতো বা দেবদেবীকে কেন্দ্র করে তারা গল্প লিখতো। অ্যান্ড ক্রিয়েটেড দ্য মর্টাল লাইফ ইমমর্টাল ইন দেয়ার ওয়ার্ল্ড। এবং তারা যে কাজগুলো করত, লেখালেখি করত, সে জায়গাগুলোতে মর্টালদেরকে বা মর্টাল লাইফকে ইমমর্টাল করে গড়ে তুলত।